হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক দর্শনের সাজেশান সম্পর্কে। এখানে আমরা WBH এর টেস্ট পেপারের যে সাজেশানগুলি দেওয়া আছে সেগুলি সম্পর্কেই আলোচনা করব, কারণ এসএকিউ এর সাজেশান প্রকৃত অর্থে হয় না। এখানে এসএকিউ এর নির্বাচিত কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, যেগুলোর উত্তর কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে, অর্থাৎ এগুলো তো তোমরা পড়বে, তার সঙ্গে টেক্সট বইটাও কিন্তু ফলো করার চেষ্টা করবে। যাই হোক, প্রথম প্রশ্ন ছিল যুক্তির বৈধতা বলতে কি বোঝো। দেখো, বৈধতা হলো যুক্তির নিজস্ব ধর্ম। যখন কোনো যুক্তি আকারগত সকল নিয়ম মান্য করে, তখন ওই যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। যুক্তির এই বিশেষ ধর্মকেই বলা হয় বৈধতা। নেক্সট, একটি বৈধ অবরাহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। তো উদাহরণ হবে, সকল পাথর হয় মরণশীল, এটা সত্য। সকল মানুষ হয় পাথর, এটাও মিথ্যা। আগেরটাও মিথ্যা, এটাও মিথ্যা, কিন্তু এ থেকে যে সিদ্ধান্তটা বেরোবে সকল মানুষ হয় মরণশীল, এটা সত্য। এরপর সিদ্ধান্ত বলতে কি বোঝো। যুক্তিবাক্যের সত্যতা থেকে যে বাক্যের সত্যতা দাবি করা হয় তাকেই সিদ্ধান্ত বলে। এরপর ছিল অবরাহ যুক্তি বলতে কি বোঝো। যে যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যে যুক্তির সিদ্ধান্ত যুক্তিবাক্যকে অতিক্রম করে যায় না, তাকে অবরাহ যুক্তি বলে। এরপর যুক্তির আকারগত বৈধতা কাকে বলে। যখন কোনো যুক্তি আকারগত সকল নিয়ম মান্য করে, তখন যুক্তিটি আকারগতভাবে বৈধ হয়। এরপর ছিল যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে। যখন কোনো যুক্তি বক্তব্য বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তখন সেই যুক্তিটি বস্তুগতভাবে সত্য হয়ে থাকে। এরপর কোনো অবৈধ যুক্তির সিদ্ধান্ত কি সত্য হতে পারে। উত্তর হ্যাঁ, অবশ্যই হতে পারে, কেননা বৈধতার সঙ্গে সত্যতার আবশ্যিক সম্বন্ধ নেই। এরপর একটি অবরাহ যুক্তি কখন বৈধ হয়। একটি অবরাহ যুক্তি তার আকারগত সকল নিয়ম মান্য করলে যুক্তিটি বৈধ হয়। নেক্সট ছিল যুক্তির আকার বলতে কি বোঝো। কোনো যুক্তির অন্তর্গত পদ, যোজক ও গ্রাহকের পরিবর্তে পদ, গ্রাহক, ধ্রুবক প্রভৃতি বসালে যুক্তির যে কাঠামো পাওয়া যায় তাকে যুক্তির আকার বলে। এরপর বৈধতা ও সত্যতার মধ্যে সম্বন্ধ কি। বৈধতা ও সত্যতার মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই। একটি বৈধ যুক্তির সিদ্ধান্ত সর্বদা সত্য নাও হতে পারে, তবে কোনো বৈধ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। এরপর যুক্তি কাকে বলে। ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে। তো এরপর সেকেন্ড চ্যাপ্টার বচন থেকে দেখো কোনো এসিকিউ কিন্তু সাজেশানে দেওয়া হয়নি, ফাইনালে হয়তো বচন থেকে এসিকিউ আসবে না। চলে যাচ্ছি থার্ড চ্যাপ্টার বচনের বিরোধিতা। বলছে বচনের বিরোধিতার দুটি শর্ত কি কি। তো প্রথম হচ্ছে বচন দুটিকে অবশ্যই নিরপেক্ষ বচন হতে হবে, 1 নম্বর শর্ত। আর 2, বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় অভিন্ন হতে হবে। এরপর যদি এ বচন সত্য হয়, তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্য কী হবে। তো এর বিরুদ্ধ হচ্ছে ও, আর ও এর অসম বিরোধী হচ্ছে ই। তাহলে এ বচন সত্য হলে ই বচন কি হবে। এই প্রশ্নটা, সহজ প্রশ্নটাকে জটিল করে দিয়েছে। এ বচন সত্য হলে ই বচন অবশ্যই মিথ্যা হবে। এরপর বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য কী। লিখবে বিপরীত বিরোধিতা লক্ষ্য করা যায় দুটি অভিন্ন উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট সামান্য বচনের মধ্যে, কিন্তু অধীন বিপরীত বিরোধিতা লক্ষ্য করা যায় দুটি অভিন্ন উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট বিশেষ বচনের মধ্যে। এরপর বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি। বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত হলো উদ্দেশ্য বিধেয় অভিন্ন হওয়া। এরপর
কোনো মানুষ নয় সৎ বচনটির অসম বিরোধী বচন কি হবে? তো এটা হচ্ছে ই বচন, ই এর অসম বিরোধী ও, তো কোনো কোনো মানুষ নয় সৎ এমনটা হবে। নেক্সট ছিল অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। তো অসম বিরোধিতার সত্যতার নিয়মটা বেশ বড়, লিখতে হবে এই বিরোধিতায় সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হয়, কিন্তু বিশেষ বচন সত্য হলে সামান্য বচন অনিশ্চিত হয়। আবার বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হয়, কিন্তু সামান্য বচন মিথ্যা হলে বিশেষ বচন অনিশ্চিত হয়। এরপর ছিল বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি কী কী? তো দুটি শর্ত বলেছে, এক হচ্ছে বচন দুটির উদ্দেশ্য বিধেয় অভিন্ন হবে, আর দুই হচ্ছে বচন দুটির মধ্যে গুণ এবং পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে। এরপর বচনের বিরোধিতা বলতে কি বোঝো? তো বচনের বিরোধিতার সংজ্ঞাটা লিখে দিতে হবে। একই উদ্দেশ্য ও একই বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণগত কিংবা পরিমাণগত কিংবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তাহলে তাদের পারস্পরিক বিরোধিতাকে বচনের বিরোধিতা বলে। এরপর ছিল কোনো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি। বচনটির অধীন বিপরীত বিরোধী বচন উল্লেখ করো। তো কোনো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি মানে এটা হচ্ছে ও বচন, ও এর অধীন বিপরীত বিরোধী বচন হচ্ছে ই, তাহলে এটা হবে কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি। সরি, ও এর অধীন বিপরীত আই বচন হয়, তো এটা আই বচন হবে কোনো কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি, অর্থাৎ নয়টা হয় হয়ে যাবে জাস্ট। এরপর অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। তো অসম বিরোধিতার দৃষ্টান্ত তো হয় এ আর আই এর মধ্যে, তাহলে সকল মানুষ হয় মরণশীল, কোনো কোনো মানুষ হয় মরণশীল, বা সকল ফুল হয় সাদা, কোনো কোনো ফুল হয় সাদা, এরকম। এরপর কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বচনটির বিরুদ্ধ বচন উল্লেখ করো। তো এটা হচ্ছে একটা আই বচন, আই এর বিরুদ্ধ হচ্ছে ই বচন, তো এটা হবে কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এরপর চ্যাপ্টার 4 থেকে যে প্রশ্নগুলো আছে, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম, অর্থাৎ আবর্তনের সব নিয়ম নয়, ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম, যেটা চতুর্থ নিয়ম। লিখতে হবে যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি তা আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না। এরপর ছিল বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়ম, এখানেও তাই সমগ্র বিবর্তনের নিয়মটা লিখতে হবে না, শুধু গুণের ব্যাপারে কি হয় লিখতে হবে। লিখবে বিবর্তনের গুণের নিয়ম অনুসারে বিবর্তনীয় ও বিবর্তিত বচনের গুণ ভিন্ন হবে। যদি কেউ আরও ডিটেলসে লিখতে চাও লিখবে অর্থাৎ একটি সদর্থক হলে অন্যটি নঙর্থক হবে, আর একটি নঙর্থক হলে অন্যটি সদর্থক হবে। এরপর ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে? তো ই বচনের বিবর্তন করলে পাওয়া যায় এ বচন, আর এর আবর্তন করলে পাওয়া যায় আই বচন, অর্থাৎ উত্তর হবে আই বচন। নেক্সট, অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য কী? দুটোর সংজ্ঞা লিখে দিলেই আমার মনে হয় বেস্ট হয়। তো অমাধ্যমের সংজ্ঞা লিখে দেবে, যে অবরাহ অনুমানে একটি মাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে, আর যে অবরাহ অনুমানে একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। এরপর সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, বচনটির আবর্তন করো। তো এটা হচ্ছে এ বচন, কিন্তু এই বচনের যে বিধেয়টা এই উদ্দেশ্যের সমার্থক, মানুষ বলতেও যা বোঝায় বিচার বুদ্ধি সম্পন্ন জীব বলতেও তাই বোঝায়, তাহলে এখানে এ বচন থেকে আই বচন করলে হবে না। নর্মালি আমরা এ বচন থাকলে আবর্তনে আই বচন আনি, কিন্তু এটা এবার আবর্তনে এ থেকে এ হবে, লিখতে হবে সকল বিচার বুদ্ধি সম্পন্ন জীব হয় মানুষ। আর যদি জায়গা থাকে এক্সপ্লেন করে দিতে পারো যে এখানে এ বচনের সরল আবর্তন সম্ভব হয়েছে কেননা সংজ্ঞার দিক থেকে মানুষ পদের ব্যাপকতা এবং বিচার বুদ্ধি সম্পন্ন জীব পদের ব্যাপকতা সমান। তাহলে দেখো এখানে একটা বেশ ভালো গুগলি দিয়ে দিয়েছে, ধরতে না পারলে ভুল হয়ে আসবে। এরপর সকল মানুষ হয় অপূর্ণ জীব। আচ্ছা, এখানে কিন্তু এর উদ্দেশ্য বিধেয় সমার্থক নয়, বচনটির বিবর্তন করতে বলেছে, তো এ বচনের বিবর্তনে ই বচন হয় কোনো মানুষ নয় পূর্ণ জীব।
এরপর সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য কী? সরল আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় ও আবর্তিত বচনের পরিমাণ অভিন্ন হয়, অর্থাৎ এক হয়। কিন্তু সীমিত আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় ও আবর্তিত বচনের পরিমাণ ভিন্ন হয়। এটাই পার্থক্য। আচ্ছা, তারপরের প্রশ্ন ছিল এ বচনের একটি সরল আবর্তনের উদাহরণ দাও। তো এই এক্সাম্পলটাই দেওয়া যেতে পারে, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব এবং সকল বিচার বুদ্ধি সম্পন্ন জীব হয় মানুষ। বা আমি নর্মালি যেটা লেখাই, সকল গাছ হয় উদ্ভিদ, সকল উদ্ভিদ হয় গাছ। এরপর বিবর্তন কাকে বলে? উত্তরটা একটু বড় হতে চলেছে। যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে রাখা হয় এবং যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হয় এবং উভয় বচনের গুণ ভিন্ন হলেও পরিমাণ অভিন্ন হয়, তাকে বিবর্তন বলে। এর থেকে ছোট সংজ্ঞা যদি তোমরা কোথাও পাও নিয়ে নিতে পারো, আমি যেটা জানি সেটা বললাম। এরপর ও বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে? ও বচনের বিবর্তন করলে আমরা সবাই জানি আই বচন পাওয়া যায়, আর আই এর আবর্তন করলে আই বচনই পাওয়া যায়। এরপর ও বচনের আবর্তনের একটি উদাহরণ দাও। তো লিখে দেবে ও বচনের আবর্তন সম্ভব নয়, তাই এর কোনো উদাহরণ দেওয়া সম্ভব নয়। এখানে একটা বেশ ভালো তোমাদের গুগলি দিয়ে দিয়েছে। অর্থাৎ ফিলোসফির কোয়েশ্চেনে কিন্তু পদে পদে ফাঁদ পাতা থাকে আর কি। একটু সজাগ হয়ে যদি প্রশ্ন না পড়ো তাহলে ফ্যাসাদে পড়বে। এরপর মানুষ মরণশীল বচনাকারে পরিণত করে বিবর্তন করো। তো এটা হবে সকল মানুষ হয় মরণশীল। আচ্ছা, এক মিনিট দেখো, বচনাকার কিন্তু সকল এস হয় পি হবে, সম্ভবত এটা বচন করতেই বলেছে। তো সকল মানুষ হয় মরণশীল এ বচন, এর বিবর্তন কোনো মানুষ নয়, অমরণশীল। এরপর চ্যাপ্টার 5 থেকে কোনো এমসিকিউ আসছে না, অর্থাৎ নিরপেক্ষ ন্যায় থেকে এমসিকিউ নয়, এসসিকিউ আসছে না। চলে যাচ্ছে চ্যাপ্টার 6-এ, প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়। প্রথম ছিল গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও, অর্থাৎ এমপি যুক্তির। তো যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, তার নিচের লাইনে লিখবে মেঘ করেছে, তার নিচের লাইনে অতএব বৃষ্টি হবে। এরপর কখন একটি দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা হয়? দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা হয়, লিখবে দ্বিপ্রাকল্পিক বচনের দুটি অঙ্গবচন পরস্পর বিরোধী হলে দ্বিপ্রাকল্পিক বচনটি মিথ্যা হয়। এরপর অনুগ স্বীকারজনিত দোষ কখন ঘটে? এখন কোয়েশ্চেনের মধ্যেই উত্তর রয়েছে, অপ্রধান আশ্রয় বাক্যে অনুগকে স্বীকার করলে ঘটে। পরিষ্কারভাবে লিখলে, যখন কোনো প্রাকল্পিক যুক্তির অপ্রধান আশ্রয় বাক্যে অনুগকে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে স্বীকার করা হয়, তখন যুক্তিতে অনুগ স্বীকারজনিত দোষ ঘটে। এরপর ছিল প্রাকল্পিক ন্যায়ের এমটি আকারের একটি দৃষ্টান্ত দাও। দৃষ্টান্ত মানে কিন্তু উদাহরণ, অর্থাৎ ভাষায়। তো এমটি ধরো, যদি বিষপান করো তাহলে মৃত্যু হবে, মৃত্যু হয়নি অতএব বিষপান করনি। এরপর প্রাকল্পিক ন্যায়ের বৈধতার দ্বিতীয় নিয়মটিকে কি বলে? বৈধতার দ্বিতীয় নিয়মটিকে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় বা এমটি বলে। একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? দোষের নাম, বৈকল্পিক যুক্তিতে একটাই দোষ হয়, সেটা হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ। বিকল্প স্বীকারজনিত দোষ। এরপর বৈকল্পিক বচনে কমপক্ষে কটি বিকল্প থাকে? খুব সহজ উত্তর, মিনিমাম দুটো বিকল্প থাকতে হবে, তার বেশিও থাকতে পারে। ওকে, মিশ্র প্রাকল্পিক ন্যায়ের অস্বীকার সংক্রান্ত নিয়মটি উল্লেখ করো, অর্থাৎ এমটি নিয়ম। অর্থাৎ এমটি থেকে অনেকগুলো কোয়েশ্চেন হয়ে গেল। তো লিখতে হবে মিশ্র প্রাকল্পিক ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্যে অনুগকে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হবে। নিয়মকে এইভাবেই করতে হবে বা করা উচিত, এইরকম টাইপের ভাষাতেই লিখতে হয়। এরপর চলে যাচ্ছে চ্যাপ্টার 7, বুলীয় লিপি ও ভেনচিত্র, বিকল্প পরিগ্রহ দোষ। আচ্ছা, এটা কিন্তু আগের চ্যাপ্টার 6 থেকে দিয়ে দিয়েছে।
কোনো বৈকল্পিক যুক্তির অপ্রধান আশ্রয় বাক্যে একটি বিকল্পকে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে অস্বীকার করলে যুক্তিতে বিকল্প পরিগ্রহ দোষ ঘটে। এরপর শূন্যগর্ভ শ্রেণী বলতে কি বোঝো? যে শ্রেণীর সদস্যদের বাস্তব অস্তিত্ব নেই সেই শ্রেণীকে শূন্যগর্ভ শ্রেণী বলে, যেমন মৎস্যকন্যা, পক্ষীরাজ ঘোড়া, বৃত্তাকার ত্রিভুজ ইত্যাদি। এরপর ভেনচিত্তে দুটি পরস্পরচ্ছেদী বৃত্ত কটি শ্রেণীর নির্দেশ করে? উত্তর হবে 4টি। অর্থাৎ এটা হচ্ছে সবসময় 2:2 রেশিওতে চলে। একটা বৃত্ত থাকলে দুটো ঘর, দুটো বৃত্ত থাকলে 2:2, তিনটে বৃত্ত থাকলে 2:2 অর্থাৎ 8, এরমভাবে বাড়তে থাকে। ওকে, পরের কোয়েশ্চেন, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? যখন কোনো শ্রেণী কোনো সদস্যের অস্তিত্ব ঘোষণা করে বা অন্তত একজন সদস্যের অস্তিত্ব ঘোষণা করে তখন সেই শ্রেণীর অস্তিত্বমূলক তাৎপর্য থাকে। এরপর ভেনচিত্তে প্রকাশ করো কোনো কোনো দার্শনিক নয় কবি। তো এটা ও বচন। ও বচনের বুলীয় ভাষ্য আগে করে নিতে হবে, এস পি বার নট ইকুয়াল টু 0। এস পি বারের ঘর হচ্ছে ফার্স্ট ঘর, তাহলে ফার্স্ট ঘরে একটা ক্রস হবে, এটা করে দিলেই হয়ে যাবে। এরপরে ছিল এ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কি হবে? তো এ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা ও এর মতনই হয়, খালি নট ইকুয়াল টুটা থাকে না। তাহলে এটা হবে এসপি বার ইকুয়াল টু 0। এরপর ও নিরপেক্ষ বচনের বুলীয় লিপি কি? বুলীয়, তাহলে এটা এসপি বার নট ইকুয়াল টু 0, একই ব্যাপার। এরপর ভেনচিত্তে প্রকাশ করো সাংবাদিকরা উপস্থিত। সাংবাদিকরা উপস্থিত অর্থাৎ এটা আই বচন। আই বচনের বুলীয় ভাষ্য আমরা সবাই জানি, এস পি নট ইকুয়াল টু 0, আর এসপির ঘর হচ্ছে বৃত্তের মাঝের ঘরটি, অর্থাৎ মাঝের ঘরে ক্রস পড়বে। এরপর অস্তিত্বমূলক দোষ কাকে বলে? কোনো যুক্তির যুক্তিবাক্য শূন্যগর্ভ শ্রেণী এবং সিদ্ধান্ত অস্তিত্ব সূচক শ্রেণী হলে যুক্তিতে অস্তিত্বমূলক দোষ ঘটে। এরপর নিম্নলিখিত বচনটির ভেনচিত্ত দাও, কোনো কোনো মানুষ হয় অসৎ। এটা আই বচন, কিন্তু অ থাকার জন্য এসপি, এই যেমন এটা লিখেছিলাম এসপি নট ইকুয়াল টু 0 আই বচনের বুলীয় লিপি, কিন্তু এই অ থাকার জন্য পি এর মাথায় আমাদের একটা বার দিতে হবে, অর্থাৎ এসপি বারের ঘরেতে ছায়াবৃত্ত হবে, এই ক্রস হবে এসপি বারের ঘরে এটা, তাহলে ফার্স্ট ঘরেতে ক্রস হবে। তো এই চ্যাপ্টার থেকে এই কটাই কোয়েশ্চেন দেওয়া ছিল সাজেশন হিসাবে। এরপর চলে যাচ্ছে চ্যাপ্টার 8 সত্যাপেক্ষক। কোয়েশ্চেন ছিল নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? একটি বচনাকার থেকে প্রাপ্ত উদাহরণগুলিকে ওই বচনাকারে নিবেশন দৃষ্টান্ত বলে। এরপর সত্য সারণীর সাহায্যে হর্ষু ধ্রুবকের সংজ্ঞা দাও। তাহলে সত্য সারণীর ক্ষেত্রে ট্রুথ টেবিল এঁকে নিতে হবে। ট্রুথ টেবিলটা এরকম দেখতে হবে, পি কিউ পি হর্ষু কিউ। একটু আবছাই দেখাচ্ছে, কষ্ট করে বুঝে নিও। এরকমটা হবে হর্ষু এর ক্ষেত্রে টি এফ টি টি, এটা এঁকে দিতে হবে। অর্থাৎ পি এর নিচে হবে ডবল টি ডবল এফ, কিউ এর নিচে হবে টি এফ, আর পি হর্ষু কিউ এর নিচে হবে টি এফ টি। এই সত্য সারণীটা এঁকে দিতে হবে। পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। পরের প্রশ্ন ছিল পি ট্রিপল বার কার্ল কিউ বচনটি কখন মিথ্যা হয়? উত্তর, পি এর সত্যমূল্য সত্য কিংবা মিথ্যা যাই হোক না কেন, পি ট্রিপল বার কার্ল পি বচনটি মিথ্যা হবে। মানে পি এর সত্যমূল্য পি সত্য হলেও বচনটা মিথ্যা হবে, কেউ আটকাতে পারবে না। আর পি এর সত্যমূল্য যদি মিথ্যা ধরো
তাহলেও বচনটা মিথ্যাই হবে। এরপর ফলস্তম্ভ কাকে বলে? সত্য সারণীর যে স্তম্ভে সমগ্র বচনের সত্যমূল্য প্রকাশ পায় তাকে ফলস্তম্ভ বলে। আপতিক বচনাকার কিরূপ? লিখতে হবে যে বচনাকারের কিছু নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কিছু নিবেশন দৃষ্টান্ত মিথ্যা, তাই হলো আপতিক বচনাকার। এরপর শতসত্য বচন কাকে বলে? যে বচনের সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য তাকে শতসত্য বচন বলে। এরপর পি ভেল কিউ বচনটির সত্য সারণী অঙ্কন করো। তো একটু আগেই যেমন এঁকেছিলাম ওরকম একটা সত্য সারণী এঁকে নিতে হবে। পি কিউ, পি ভেল কিউ, পি এর নিচে ওই একই হবে টি টি এফ এফ, পি এর নিচে হবে টি এফ টি এফ, আর পি হর্ষ কিউ এর ক্ষেত্রে এই পি ভেল কিউ এর নিচে হবে টি টি এফ। অর্থাৎ এইরকম একটা ছক এঁকে নিতে হবে। আমার এইরকমভাবে লিখতে হচ্ছে বলে ছকটা প্রপার আঁকতে পারিনি, তোমরা পরিষ্কারভাবে সুন্দর করে ছকটা এঁকে দিও। পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। পরের কোয়েশ্চেন ছিল যদি পি হর্ষ কিউ মিথ্যা হয় তাহলে কিউ এর সত্য মূল্য কী হবে? দেখো পি হর্ষ কিউ মিথ্যা হতে গেলে পিকে সত্য আর কিউকে মিথ্যা হতেই হবে, না হলে পি হর্ষ কিউকে কেউ মিথ্যা করতে পারবে না। তার মানে কিউ এর সত্য মূল্য অবশ্যই মিথ্যা হবে। এরপর একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? তো দ্বিপ্রাকল্পিক বচনের উভয় অঙ্গবচন সত্য কিংবা উভয় অঙ্গবচন মিথ্যা হলে দ্বিপ্রাকল্পিক বচনটি মিথ্যা হয়। আপাতত এই কটা কোয়েশ্চেনই দিয়েছিল, দেখে বুঝতেই পারছো একটা চ্যাপ্টার থেকে মাত্র এই কটা কোয়েশ্চেন করে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে এটা তো ভাবা যায় না। অবশ্যই বেশি করে করো। এরপর চলে যাচ্ছি তোমাদের সেকেন্ড ইউনিট যেটা ছিল আরোহ যুক্তিবিদ্যা। প্রথম অধ্যায় ছিল আরোহ অনুমানের স্বরূপ। তা থেকে প্রশ্ন দিয়েছে আরোহ অনুমানের আকারগত ভিত্তিগুলি কী? আরোহের আকারগত ভিত্তি দুটি, এক হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি আর দুই হচ্ছে কার্যকারণ নিয়ম। এরপর অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন? অবৈজ্ঞানিক আরোহ অনুমান সর্বজন বিহিত, অর্থাৎ সাধারণ মানুষ সহজেই তাদের লৌকিক জীবনের সমস্যা সমাধানে ব্যবহার করতে পারে, তাই একে লৌকিক আরোহ বলা হয়। নেক্সট ছিল আরোহমূলক লাভ কি? জ্ঞাত বিশেষ থেকে অজ্ঞাত সামান্যে উপনীত হওয়াকে আরোহমূলক লাভ বলে। এরপর উপমা যুক্তির মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড কি? এটা হচ্ছে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও। যে আরোহে পর্যবেক্ষণ ও পরীক্ষণলব্ধ দৃষ্টান্তগুলিকে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম দ্বারা যাচাই করে একটি সামান্য সংশ্লেষক বচনকে সিদ্ধান্ত হিসাবে রাখা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। নেক্সট ছিল ভালো উপমা বা উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও, দৃষ্টান্ত দাও। তো লিখবে রাম ও শ্যাম উভয়ের রান্নাঘরে ধোঁয়া আছে, তার নিচের লাইনে রামের রান্নাঘরে আগুন আছে, তার নিচের লাইনে অতএব শ্যামের রান্নাঘরেও আগুন আছে। এরপর উপমা যুক্তি কাকে বলে? দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে যখন একটি বস্তুর বিশেষ গুণ অপর বস্তুতে থাকবে এমন অনুমান করা হয় তখন তাকে উপমা যুক্তি বলে। এরপর উপমা যুক্তির ভিত্তি কি? উপমা যুক্তির ভিত্তি হলো সাদৃশ্য। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত কিরূপ বচন হবে? উত্তর হবে সামান্য সংশ্লেষক। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সর্বদা সামান্য সংশ্লেষক হয়ে থাকে। নেক্সট, প্রকৃতির একরূপতা নীতি কি? যে নীতিতে বিশ্বাস করা হয় যে প্রকৃতি সম অবস্থায় সম আচরণের পুনরাবৃত্তি করে তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে। এরপর লৌকিক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক বলা হয় কেন? তো লিখতে হবে বৈজ্ঞানিক আরোহের মূল ভিত্তি হলো
কার্যকারণ সম্বন্ধ, কিন্তু লৌকিক আরোহে এইরূপ সম্বন্ধ নির্ণয়ের কোনো প্রচেষ্টা থাকে না। তাই লৌকিক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক আরোহ বলা হয়। এরপর সামান্যীকরণ প্রক্রিয়া কি? সমজাতীয় একাধিক ঘটনা পর্যবেক্ষণ করে এবং প্রকৃতির একরূপতা নীতির উপর বিশ্বাস রেখে যখন একটি সাধারণ সত্যকে সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করা হয় তখন তাকে সামান্যীকরণ বলে। এরপর উপমা যুক্তির একটি মূল্যায়নের মানদণ্ড উল্লেখ করো। তো সবচেয়ে বড় মূল্যায়নের মানদণ্ড হচ্ছে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। লিখবে উপমা যুক্তির একটি মূল্যায়নের মানদণ্ড হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা যত বৃদ্ধি পাবে সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বৃদ্ধি পাবে। নেক্সট ছিল উপমা যুক্তিকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? এটা তোমরা সকলেই জানো, উপমা যুক্তিকে দুই ভাগে ভাগ করা যায়, ভালো উপমা আর মন্দ উপমা। ভালো উপমা যুক্তি কাকে বলে? প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে গঠিত উপমা যুক্তিকে ভালো উপমা যুক্তি বলে। এরপর ছিল অবরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি? অবরোহের বস্তুগত ভিত্তি দুটি, এক হচ্ছে পর্যবেক্ষণ আর দুই হচ্ছে পরীক্ষণ। এরপর বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য কি? বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্বন্ধ নির্ণয়ের প্রচেষ্টা করা হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্বন্ধ নির্ণয়ের কোনো প্রচেষ্টা থাকে না। এটাই হচ্ছে এদের মূল পার্থক্য। এমনিতেও দুটো আরোহের সংজ্ঞা লিখে দিলেও তাদের পার্থক্য হয়ে যায়, কিন্তু সেটা অনেক বড় হবে। আচ্ছা, এরপর ভালো ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য করো। প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে গঠিত উপমা যুক্তিকে বলা হয় ভালো উপমা যুক্তি এবং অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে গঠিত উপমা যুক্তিকে বলা হয় মন্দ উপমা যুক্তি। এরপর আরোহ অনুমানের স্তর বিভাগগুলি উল্লেখ করো। তো বৈজ্ঞানিক আরোহের স্তরগুলি হলো সংজ্ঞা নিরূপণ, পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, অপসারণ, প্রকল্প গঠন, প্রকল্প প্রমাণ, সামান্যীকরণ, সামান্যীকরণ প্রমাণ, আর সর্বশেষ হচ্ছে সিদ্ধান্ত প্রতিষ্ঠা। এই এতগুলো হচ্ছে আরোহ অনুমানের স্তর। নেক্সট ছিল হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? উত্তর না। কেননা অবৈজ্ঞানিক আরোহ দ্বারা আমাদের লৌকিক জীবনের অনেক সমস্যার সমাধান করা হয়ে থাকে, তাই এই আরোহ একেবারে মূল্যহীন নয়। এরপরে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ পার্ট 2 এর সেকেন্ড চ্যাপ্টার কারণ। এরপর কারণ থেকে প্রশ্ন পড়েছে, কারণ সম্পর্কে বৈজ্ঞানিক মতবাদটি কি? তো কারণ সম্পর্কে বৈজ্ঞানিক মতবাদটি হলো কারণ হলো সদর্থক ও নঅর্থক শর্তের সমষ্টি। এরপর সুইচ অন করা, পাখা চলার কারণ, এক্ষেত্রে কারণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তো সুইচ অন করা এবং পাখা চলার কারণ, এটা হবে সুইচ অন না করলে পাখা চলে না, আর করলে পাখা নাও চলতে পারে, তো এটা আবশ্যিক শর্ত হবে। বহু কারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো। বহু কারণবাদের দ্বারা আমরা কারণ থেকে কার্য আবিষ্কার করতে পারি, কিন্তু কার্য থেকে কারণ আবিষ্কার করতে পারি না, কেননা একটি কার্যের অনেক কারণ থাকায় সঠিক কারণ আবিষ্কার করায় আমাদের সমস্যা সৃষ্টি হয়। এরপর আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও। তো সিম্পল এর একটাই এক্সাম্পল হয়, বাতাস থাকা অবস্থায় ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ হলো ধোঁয়া উৎপাদনের আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসাবে কারণ। এর পরের প্রশ্ন ছিল বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো। তো লিখবে কারণের সামান্যীকরণের মাধ্যমে বহু কারণবাদের সমস্যার সমাধান করা যেতে পারে। অর্থাৎ
বহু কারণবাদে কার্য শব্দটিকে যেমন সামান্য অর্থে ব্যবহার করা হয়েছে, কারণ শব্দটিকেও যদি সামান্য অর্থে ব্যবহার করা হয় তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। এরপর কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝো? যে শর্ত উপস্থিত থেকে কার্যটি ঘটায় তাকে কারণের সদর্থক শর্ত বলে। যেমন কেরোসিন, তারপর অক্সিজেন, শুকনো জ্বালানি, পেট্রোল প্রভৃতি আগুনের সদর্থক শর্ত। এরপর যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে, এক্ষেত্রে এ বি এর কিরূপ শর্ত? তো এটা ঘটে হচ্ছে পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে, আর আবশ্যিক শর্তের ক্ষেত্রে উল্টো, মানে এ না ঘটলে বি ঘটে না। এগুলো একটু খেয়াল রাখবে। তো এর উত্তর হবে পর্যাপ্ত শর্ত। নেক্সট ছিল কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? কারণ সম্পর্কে লৌকিক অভিমত হলো কারণ হলো একটি শক্তি যা কার্য ঘটায়। এরপর কারণ কার্যের আবশ্যিক শর্ত বক্তব্যটির অর্থ কী? তো আবশ্যিক শর্তের অর্থ কী? কারণ না ঘটলে কার্য ঘটবে না, এবং কারণ ঘটলে কার্যটি নাও ঘটতে পারে। এরপর কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কী কী? কারণের পরিমাণগত লক্ষণের দুটি মূল ভিত্তি আছে। এক হচ্ছে শক্তির অবিনশ্বরতার নীতি, আর দুই হচ্ছে জড়ের অবিনশ্বরতার নীতি। এরপর বহু কারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো। তো যে নীতিতে মনে করা হয় একাধিক কারণ সমন্বিত হয়ে বা মিলিত হয়ে একটি কার্য উৎপন্ন করে বা করতে পারে তাকে বহু কারণ সমন্বয়বাদ বলে। যেমন 2 আয়তন হাইড্রোজেন ও 1 আয়তন অক্সিজেন মিলিত হয়ে জল উৎপন্ন করে। এরপর মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? মিলের মতে কারণ হলো কার্যের নিয়ত শর্তহীন অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। নেক্সট ছিল নঙর্থক শর্ত কাকে বলে? যে শর্ত উপস্থিত না থেকে কার্যকে ঘটায় বা কার্যকে ঘটতে সাহায্য করে তাকে নঙর্থক শর্ত বলে। যেমন জল, কার্বন ডাই অক্সাইড, ভিজে কাঠ, বালি ইত্যাদি আগুনের নঙর্থক শর্ত। এরপর কারণ ও শর্তের পার্থক্য কী? কারণ ও শর্তের মধ্যে সমগ্র ও অংশের পার্থক্য আছে। কারণ হলো সমগ্র, শর্ত হলো কারণের অপরিহার্য অংশ। এরপর কারণের পরিমাণগত লক্ষণ কি? তো পরিমাণগত দিক থেকে কারণ হলো কার্যের সমান, এটাই হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ। পরের পেজে চলে এলাম। পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ এর একটি দৃষ্টান্ত দাও। লিখবে বিষ পান করলে মৃত্যু হয়, আবার বিষ পান না করলেও মৃত্যু হয়, তাই বিষ পান মৃত্যুর পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ। ওকে, পরের কোয়েশ্চেন ওটাই দিয়েছে, বলছে বিষ পান মৃত্যুর কারণ। এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তো উত্তর পর্যাপ্ত শর্ত হিসেবে। এরপর ক ক্ষয়ের আবশ্যিক পর্যাপ্ত শর্ত, এ কথার অর্থ কি? আবশ্যিক অর্থাৎ না হলে ক না হলে খ ঘটবে না, আর পর্যাপ্ত হচ্ছে ক হলে খ ঘটবে। তো লিখতে হবে, ফার্স্ট লাইনে লিখতে হবে ক না ঘটলে খ ঘটবে না, তার নিচের লাইনে লিখতে হবে ক ঘটলে খ অবশ্যই ঘটবে, তার নিচের লাইনে অতএব ক ক্ষয়ের আবশ্যিক পর্যাপ্ত শর্ত। নেক্সট, বহু কারণবাদ বলতে কি বোঝো? যে মতবাদ অনুসারে মনে করা হয় একটি কার্যের একাধিক কারণ থাকতে পারে তাকে বহু কারণবাদ বলে। যেমন মৃত্যু একটি ঘটনা যার কারণ বিষপান, আত্মহত্যা, তারপর পথ দুর্ঘটনা, হত্যা, কৃপা হত্যা ইত্যাদি হতে পারে। নেক্সট,
বহু কারণবাদী মিল কারণকে কোন অর্থে গ্রহণ করেছেন? মিল কারণকে পর্যাপ্ত শর্ত অর্থে গ্রহণ করেছেন। নেক্সট, বহু কারণবাদ সম্পর্কে মিলের অভিমত কি? তো এই বহু কারণবাদ কি যেটা সেটাই লিখে দিতে হবে। মিলের মতে একটি কার্যের একাধিক কারণ থাকতে পারে। এরপর এক কারণবাদীরা কারণকে কি অর্থে গ্রহণ করেছেন? তো এক কারণবাদীরা কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থে গ্রহণ করেছেন। এরপর এক কারণবাদ বলতে কি বোঝো? যে মতবাদ অনুসারে একটি কার্যের একটি মাত্র কারণ আছে তাকে এক কারণবাদ বলে। এরপর ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত। এ কথার অর্থ কি? আবশ্যিক মানে প্রথমটা না এবং দ্বিতীয়টাও না। তো লিখতে হবে ক না ঘটলে খ ঘটবে না। তার নিচের লাইনে লিখতে হবে ক ঘটলে খ নাও ঘটতে পারে। তার নিচের লাইনে অতএব ক ক্ষয়ের আবশ্যিক শর্ত। এরপর আবশ্যিক শর্ত হিসেবে কারণের বৈশিষ্ট্য কি? তো আবশ্যিক শর্ত হিসাবে কারণের বৈশিষ্ট্য হলো একটি কার্যের একাধিক আবশ্যিক শর্ত থাকে। শর্তগুলির কোনো একটি উপস্থিত না হলে সমগ্র কার্যটি ঘটবে না, কিন্তু সেই শর্তগুলি উপস্থিত থাকলে কার্যটি নাও ঘটতে পারে। এরপর ছিল অতিবৃষ্টি হলো বন্যার কারণ। এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? দেখো, অতিবৃষ্টি না হলে বন্যা হয় না কোনোভাবেই। মানে মাটি চিরে জল বার করে বন্যা করে দেবে এরকম তো হয় না। কিন্তু অতিবৃষ্টি হলে বন্যা নাও হতে পারে। হয়তো সেই সময় সে বছর মাটি এতই খরা ছিল যে অতিবৃষ্টিটাকেও মাটি শোষণ করে নিয়েছে। তো সেই কারণে অতিবৃষ্টি না হলে বন্যা হয় না, অতিবৃষ্টি হলে বন্যা হয়। এরকমটা হয় আবশ্যিক শর্তের ক্ষেত্রে। আচ্ছা, এ হলো বি এর পর্যাপ্ত শর্ত। এই কথার অর্থ কি? তো পর্যাপ্ত শর্ত মানে প্রথমটাও হ্যাঁ দ্বিতীয়টাও হ্যাঁ। তো লিখতে হবে এ ঘটলে বি ঘটবে। তার নিচের লাইনে লিখতে হবে এ না ঘটলেও বি ঘটতে পারে। তার নিচের লাইনে অতএব এ হলো বি এর পর্যাপ্ত শর্ত। এরপর পর্যাপ্ত শর্ত বলতে কি বোঝো? যে শর্ত উপস্থিত থাকলে অবশ্যই কার্যটি ঘটে, কিন্তু যে শর্ত উপস্থিত না থাকলেও কার্যটি ঘটতে পারে তাকে পর্যাপ্ত শর্ত বলে। তাহলে এই ছিল তোমাদের এসএকিউ। নেক্সট ভিডিও নিয়ে আসছি আমরা অর্থাৎ ডিটিকিউ অর্থাৎ বড় কোয়েশ্চেন যেগুলো রয়েছে। দেখো, বড় কোয়েশ্চেন এমনি তোমাদের যাদের বই আছে, চলো তবু ছবি দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে বড় কোয়েশ্চেন হিসেবে, দেখে নিতে পারো। এগুলোই আছে। নেক্সট ভিডিওতে এর যে লজিকগুলো রয়েছে, এই যে সব লজিক দেওয়া রয়েছে, এই লজিকগুলো সম্পর্কে আলোচনা করা হবে নেক্সট ভিডিওতে। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও তোমাদের ভিডিও কেমন লাগলো, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ভিডিওটি। তোমাদের এই টেস্ট পেপারের আগের পেজগুলোও সলভ করা রয়েছে, আমি সেই লিঙ্ক ভিডিওর শেষে দিয়ে দেব, এইখানে টাচ করে তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ।